সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওবামাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি। 2016 সালের নির্বাচন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে এই দাবি করেছেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস জুনিয়রের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, এই ষড়যন্ত্র চক্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ওবামা। তিনি অপরাধী। এটা রাষ্ট্রদ্রোহ। ওরা নির্বাচন চুরি করতে চেয়েছিল, ধোঁকা দিতে চেয়েছিল, এমন কাজ করেছে যা অন্য দেশেও কল্পনা করা যায় না। ট্রাম্প অবশ্য এর আগেও নির্বাচন জালিয়াতি ও ষড়যন্ত্র সংক্রান্ত ভুয়া দাবি তুলে আলোচিত হয়েছেন, বিশেষ করে 2020 সালে নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে অস্বীকার করার সময়। কিন্তু এবার 2016 সালে নির্বাচনের প্রসঙ্গে ফিরে গিয়েই তিনি হিসাব মেটানোর ইঙ্গিত দিচ্ছেন। সেই নির্বাচনেই রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল, যাতে ট্রাম্প জয়ী হয়েছিলেন। 2016 সালের শেষ দিকে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ যখন শেষের দিকে, তখন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA জানায় রাশিয়া ট্রাম্পকে জেতাতে নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল। এর জবাবে ওবামা রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর 2017 সালে গোয়েন্দা সংস্থাগুলো একটি সমন্বিত প্রতিবেদনে আরও বিশদভাবে রাশিয়ার প্রভাব প্রয়োগের বিষয়টি তুলে ধরা হয়। তবে 2019 সালে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তে দেখা যায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগসাজশের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রতিবেদনটি আবারও নিশ্চিত করে রাশিয়া ব্যাপক ও সংগঠিত উপায়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। ট্রাম্প বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলোর এই তদন্ত আসলে তার উপর রাজনৈতিক হামলা। তিনি বলেন, ওরা নির্বাচন কারচুপি করতে চেয়েছিল, ওরা হাতে নাতে ধরা পড়েছে, এজন্য কঠোর শাস্তি দেওয়া উচিত। ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহার অর্ধাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় শিশুদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের উপর উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে 101 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 80 জনই শিশু। মঙ্গলবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অপুষ্টিতে ভুগে মারা যাওয়া 101 জনের মধ্যে আগের 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 33 জনের, তাদের মধ্যে 12 জন শিশু। আল জাজিরা বুধবার সকালে জানিয়েছে, নতুন করে গাজায় ক্ষুধায় মৃত্যু হয়েছে আরও 15 জনের। গাজায় বর্তমানে প্রায় 9 লাখ মানুষ ক্ষুধায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। এর মধ্যে 70,000 শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানিয়েছেন তিনি। গাজায় বর্তমানে এক মুঠো খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে। খুব সীমিত পরিমাণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে জাতিসংঘের ত্রাণ। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিচালিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলোতে খাবার সংগ্রহ করতে দিয়ে নির্বিচার গুলির মুখে পড়ছেন ফিলিস্তিনিরা। 7 মে থেকে ত্রাণ কেন্দ্রগুলোর কাছে হত্যা করা হয়েছে 1000-এর বেশি মানুষকে। শুধু গাজার বাসিন্দারা নয়, অনাহারে ভুগছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWর কর্মী ও চিকিৎসকেরাও। সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেছেন, অনাহার ও অবসাদের কারণে তাদের অনেক কর্মী ও চিকিৎসক কাজ করতে করতে সংজ্ঞা হারিয়ে ফেলছেন। কর্মীদের কাছ থেকে এমন ঘটনার কয়েক ডজন বার্তা পেয়েছেন তিনি। গাজায় বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো পরিচালনা করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংস্থা। GHF এর সমালোচনা করে লাজ্জারিনি বলেন, সংস্থাটির ত্রাণ কেন্দ্রগুলো হলো মৃত্যুর ফাঁদ। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের স্নাইপাররা নির্বিচার গুলি করেন, যেন তাদের হত্যা করার লাইসেন্স দেওয়া হয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সাথে জড়িত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজায় যে গণহত্যা চলছে তা নিয়ে চুপ থাকা মানেই সেই অপরাধে জড়িত থাকা। ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই মেলা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয়, বরং একটি জাতির নিজস্ব সক্ষমতায় দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উত্থানের প্রতিচ্ছবি।
3 বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিয়মিত ভাষণে জেলেনস্কি জানিয়েছে ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভের সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেন, আজ উমেরভের সঙ্গে বন্দি বিনিময় ও রাশিয়ার সঙ্গে তুরস্কে অনুষ্ঠেয় আরেকটি বৈঠক নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আলোচনাটি বুধবার অনুষ্ঠিত হবে, তবে আলোচনার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো। যদিও রুশ বার্তা সংস্থা রিয়া এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে চলবে আলোচনা। তুরস্ক সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মে ও জুনে যেখানে আলোচনা হয়েছে সেখানেই এবারের আলোচনা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকগুলো যুদ্ধবিরতি ইস্যুতে কার্যকর কোনো অগ্রগতি না হলেও বন্দি বিনিময়ের পথ খুলেছিল। এবারও আলোচনায় বন্দি বিনিময় ও জেলেনস্কি পুতিন সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের সরকারের এক সিনিয়র কর্মকর্তা। তবে রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেখছে না ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের অবস্থান এখনও একেবারে বিপরীত, ফলে সামনে দীর্ঘ কূটনৈতিক পথ পাড়ি দিতে হবে। এই কর্মকর্তা মনে করেন সংলাপ খুব বেশি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। এর আগে গত সপ্তাহে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দেন জেলেনস্কি। এ প্রস্তাব আসে এমন এক সময় যখন আগামী 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাহ্নভোজ নতুন করে ভারতে উত্তেজনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে গোপনে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি বিকল্প কৌশল হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের উদ্যোগও নিয়েছে দেশটি। রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের, তবে ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। এমন পরিস্থিতিতে আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক ও অন্যান্য উত্তেজনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনাকে চাপের মুখে ফেলছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের গবেষক মাইকেল কুগেলম্যান বলেন, বর্তমান সমস্যাগুলো একটু ভিন্ন। যুক্তরাষ্ট্র যেভাবে ঘন ঘন এবং গভীরভাবে পাকিস্তানের সঙ্গে জড়াচ্ছে এবং ভারতের উদ্বেগগুলোকে এড়িয়ে যাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর তাদের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা অসন্তোষ তৈরি হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে যে অস্ত্র পাবে, ভবিষ্যতে আবার দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে তা ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন নামের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের পররাষ্ট্রনীতি প্রধান হর্ষ পন্থ বলেন, অন্যান্য দেশের মতো ভারতও ট্রাম্পকে সামাল দেওয়ার উপায় খুঁজছে এবং বিকল্প হিসেবে চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক সাজাচ্ছে। তিনি বলেন, নিশ্চিতভাবেই চীনের সঙ্গে একটি যোগাযোগের চেষ্টা চলছে। আমার মনে হয় এটা দুই পক্ষ থেকেই হচ্ছে। চীনও ভারতের দিকে এগিয়ে আসছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেইজিং সফর করেন। 2020 সালে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর এটি ছিল তার প্রথম চীন সফর। সেবার ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল। 2020 সালের সংঘর্ষের পর ভারত চীনের বিনিয়োগে যে বিধিনিষেধ আরোপ করেছিল সেটা কিছুটা শিথিল করার উদ্যোগ নিচ্ছে। চীনের সঙ্গে সম্পর্কে কিছুটা বরফ গললেও ভারতের জন্য পরিস্থিতি সহজ নয়, কারণ চীনের সঙ্গে ভারতের সম্পর্কে সবসময় টানাপোড়েন রয়েছে। চীন আবার পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক সহায়তাকারী। ভারতের রাজধানী দিল্লির কাছের হরিয়ানার গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত 6 জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালাচ্ছে পুলিশ। এমন অভিযোগ করেছে তাদের পরিবার। বিবিসি জানিয়েছে, ওই 6 জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং তারা মুসলমান। তারা ভাসমান শ্রমিক এবং 7-8 বছর ধরে গুরুগ্রামে থাকতেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের একটি সংগঠন। তাদের কাছে গুরুগ্রাম পুলিশ ওই 6 জন আটক হওয়ার কথা স্বীকার করেছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, পুলিশ আমার কাছে স্বীকার করেছে যে ওই 6 জনকে তারা আটক করেছে। তাছাড়া 6 জন আটক হওয়ার ব্যাপারে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা হয়েছে। হরিয়ানার এই ঘটনা এমন দিনের সামনে এসেছে যেদিন কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, বিভিন্ন রাজ্য বাংলাভাষীদের ওপর নির্যাতন হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক সমাবেশে মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেন, বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলে বাংলাদেশি বলে সন্দেহ করে হেনস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে আটক করা হচ্ছে এবং বেশ কয়েকজনকে ইতোমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয়, এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। মমতা বলেন, আমি কিন্তু ছাড়ার লোক নই। মনে আছে সিঙ্গুর নন্দী গ্রামের কথা? দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং উড়িষ্যা রাজ্যে গত কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হচ্ছে, যারা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা। আবার ভারতের বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতে ফিরে দেওয়া হয়েছে, এমন একাধিক ঘটনাও সামনে এসেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।